দেখো ইউনিট 10 অসিলেশন অ্যান্ড ওয়েভস এর আমরা পড়ব চ্যাপ্টার 1 সিম্পল হারমোনিক মোশন বা SHM সিম্পল হারমোনিক মোশন SHM ওকে। তো আমরা ইতিমধ্যেই মোশনের কয়েকটি ভাগ পড়ে নিয়েছি, যেমন লিনিয়ার মোশন সরল রৈখিক গতি, সার্কুলার মোশন বৃত্তীয় গতি, রোটেশনাল মোশন ঘূর্ণন গতি। একই রকম ভাবে আজকে আমরা পড়ব সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি। আজকে আমরা পড়ব সরল দোলগতি। সরল দোলগতি। তাহলে মোশনকে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে লিনিয়ার মোশন, একটা হচ্ছে সার্কুলার মোশন, একটা রোটেশনাল মোশন, একটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি, ওই পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতিরই একটা উদাহরণ হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতি ফার্স্ট হেডিং করব আমরা পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি কিছু না, গতি ব্যাপারটা একই থাকবে। বস্তু মুভ করবে, সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে। সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে। বস্তুটা মুভ করবে কিভাবে না, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে বস্তু গতিশীল থাকবে। যেমন সূর্যের চারপাশে গ্রহদের গতি, কোন ফ্যানের গতি, এগুলো হচ্ছে সব পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তাহলে লিখে নেবো আমরা সংজ্ঞাটা, যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়, তাকে পর্যায়বৃত্ত গতি বলে। তাকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন লিখবে সূর্যের চারপাশে গ্রহের গতি, ঘড়ির কাঁটার গতি। যেমন লিখে দিবে সূর্যের চারপাশে গ্রহের গতি, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গা দিয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গা দিয়ে গতিশীল হচ্ছে। সূর্যের চারপাশে গ্রহগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গা দিয়ে বা একই স্থান দিয়ে গতিশীল হচ্ছে। এরূপ গতিকে বলা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ আমরা পেয়ে যাব সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। তার মানে সিম্পল হারমোনিক মোশন একটা পিরিয়ডিক মোশন, সরল দোলগতি একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এই নয় যে সমস্ত পর্যায়বৃত্ত গতি সরল দোলগতি, এটা কিন্তু নয়। সমস্ত সরল দোলগতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ হচ্ছে সরল দোলগতি। হয়েছে? বেশ, এরপর হেডিং করো, নেক্সট হেডিং করো অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন অসিলেটরি মোশন ওকে, বা এটাকে আমরা বলতে পারি অসিলেশন, বা বলতে পারি
অসিলেশন। এই যে এইটুকু জায়গা যদি আমরা বাদ দিয়ে দিই অসিলেটরি মোশন, তো এখান থেকে শর্টে কি পেয়ে যাবো? অসিলেশন। একে বলা হচ্ছে দোলন। এর বাংলাটা কি? এর বাংলা হলো দোলন বা দোলগতি। দোলন বা দোলগতি হলো। আচ্ছা, এটা আরেকটা নাম আছে, আরেকটা নাম আমরা লিখে নেবো ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশন, ভাইব্রেটরি মোশন, এটাকেও আমরা শর্টে করতে পারি ভাইব্রেশন। ভাইব্রেশন এর বাংলা হচ্ছে কম্পন বা কম্পন গতি। দেখে নাও, এখানেও আমরা ভাইব্রেটরি, এখান থেকে এই পোরশনটা আমরা বাদ দিয়ে দেবো, শর্ট করে হয়ে যাবে ভাইব্রেশন। ভাইব্রেটরি মোশন দিয়ে হয়ে যাবে ভাইব্রেশন, বাংলা হচ্ছে কম্পন, আর এটা অসিলেটরি মোশন বা অসিলেশন হচ্ছে দোলন। একই ব্যাপার, ধীরে ধীরে হলে দোলন আর দ্রুত গতিতে হলে কম্পন। একই ঘটনা যদি আস্তে আস্তে ধীরে ধীরে হয় তখন তাকে বলি দোলন, আর খুব দ্রুত হলে তাকে বলা হয় কম্পন। ব্যাপারটা কি? দোলনের কম্পনের ব্যাপারটা কি? এই দেখো, এটা একটা সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। এটা একটা সাম্যাবস্থা বা মূল বিন্দু। এখান থেকে এটা এখানে যাচ্ছে, আবার ফিরে এখানে আসছে, দেন আবার এখানে যাচ্ছে। এই যে দেখো, একই পথে যাওয়া আসা করছে, একই পথে যাওয়া আসা করছে। এটা বলা হচ্ছে অসিলেটরি মোশন বা অসিলেশন। বা আমরা একটা দুটো দৃঢ় প্রাচীরের মাঝে একটা তারকে রেখে যদি আমরা এইভাবে টান দিয়ে যদি ছেড়ে দিই, এটাকে টেনে ছেড়ে দেবো, কি হবে? এটা এইরকম করে কাঁপতে থাকবে, এইভাবে কাঁপতে থাকবে। তো এটা বলা হচ্ছে কম্পন বা ভাইব্রেশন। ক্লিয়ার? তো দুটোকে আমরা কম্পন বলতে পারি বা দুটোকে আমরা দোলন বলতে পারি। একই পথে একবার এখানে যাচ্ছে, একবার এখানে আসছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আরো উপরে উঠছে। তো সাম্যাবস্থায় থেকে টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন, এটাই বলা হচ্ছে অসিলেটরি মোশন বা অসিলেশন, ভাইব্রেশন বা ভাইব্রেটরি মোশন, দোলন বা কম্পন। চলো ডেফিনেশন দেখো। এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি অবশ্যই। তাহলে দেখো, পর্যায়বৃত্ত গতি বিশিষ্ট কোন কণা, পর্যায়বৃত্ত গতি বিশিষ্ট কোন কণা পর্যায়বৃত্ত গতি বিশিষ্ট কোন কণা যদি বরাবর একই পথ দিয়ে আসা যাওয়া করে, বরাবর একই পথ দিয়ে আসা যাওয়া করে, তবে তার গতিকে দোলন বা কম্পন, দোলন বা কম্পন গতি বলে, দোলন বা কম্পন গতি বলে। যেমন উদাহরণ হচ্ছে সরল দোলগতি, সরল দোলগতি বা সরল দোলকের গতি। যেমন লিখে নেব সরল সিম্পল পেন্ডুলাম, সরল দোলক, যেমন সরল দোলকের গতি, এটা হচ্ছে সরল দোলগতি। ওকে, বেশ। তাহলে আমরা পড়ে নিলাম পিরিয়ডিক মোশন
আর পিরিয়ডিক মোশনেরই একটা উদাহরণ হচ্ছে অসিলেটরি মোশন বা ভাইব্রেটরি মোশন, ভাইব্রেশন বা অসিলেশন, দোলন বা কম্পন। সেটা হচ্ছে কি না পর্যায়বৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি বরাবর একই পথ দিয়ে যাওয়া আসা করে তখন তাকে বলবো আমরা অসিলেটরি মোশন বা এটা। বেশ, ওকে, ক্লিয়ার করো বোর্ডটা, মানে তোমরা রেডি করো না, ক্লিয়ার করবো। দেখো এবারে দোলন গতি সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। দোলন গতি সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমে লেখো দোলক গতি সম্বন্ধীয় কয়েকটি রাশি। হেডিং করো সবাই, দোলক গতির কয়েকটি রাশি বা দোলক সম্বন্ধীয় দোলক গতির কয়েকটি রাশি। দোলক গতির কয়েকটি রাশি, যেমন 1 নম্বরে আমরা জানবো পর্যায়কাল বা টাইম পিরিয়ড। পর্যায়কাল বা টাইম পিরিয়ড। দেখো কিছুই না, কণাটার একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ কম্পন শেষ করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। যেখান থেকে শুরু করেছিল মানে যাতায়াতে যে মোট সময় লাগে কণার, দোলন গতিসম্পন্ন কোন কণার যাতায়াতে মোট যে সময়টা লাগে ওটাকে বলা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। লেখো একটি পূর্ণ দোলনের জন্য কোন কণা যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে। মনে রাখবো আমরা এটাকে ক্যাপিটাল টি চিহ্ন দ্বারা প্রকাশ করব। নরমাল সময় বা টাইমকে স্মল টি, আর কেবলমাত্র টাইম পিরিয়ড বা পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা আমরা প্রকাশ করব। মানে এই ইউনিট কি হবে? তো একটি পূর্ণ দোলনের জন্য কোন কণা যে সময় নেয়, তো কার একক হবে? সময়ের একক হবে। কি হবে সময়ের একক? সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। জেনে গেলাম আমরা টাইম পিরিয়ড। মনে রাখবে একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে বা সরল দোলন সম্পন্ন কোন কণার যাতায়াতে মোট যে সময় লাগে, এখান থেকে শুরু করলো, এখানে গেল, ফিরে এখানে এলো, মোট যে টাইমটা নিল ওটা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। নাম্বার 2 লেখো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বা আমরা এটাকে বলবো কম্পাঙ্ক। এটাকে প্রকাশ করব আমরা ছোট হাতের এন চিহ্নের দ্বারা। এটা কি না, এটা হচ্ছে তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হলো। কত সেকেন্ড? 1 সেকেন্ড সময় দেওয়া হলো। সরল দোলগতি সম্পন্ন কোন কণাকে 1 সেকেন্ড সময় দেওয়া হলো। ওই 1 সেকেন্ড সময়ে কণাটি যতগুলি পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন শেষ করবে তত সেটা সেই সংখ্যাটা হচ্ছে ওর কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ড সময়ে যতবার মোট যাওয়া আসা করতে পারবে
যাওয়া আসা মিলিয়ে একবার, আবার গেল হইলো দুবার, আবার গেল হইলো তিনবার। অতএব সরল দোলগতি সম্পন্ন বা দোলন গতি সম্পন্ন কোন কোণাকে আমি 1 সেকেন্ড সময় দিলাম। 1 সেকেন্ডে সে মোট যাতায়াত করলো 12 বার। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, এইভাবে যাওয়া আসা মিলিয়ে একবার। এইভাবে মোট যাওয়া আসা করেছে 12 বার 1 সেকেন্ডে। অতএব কোণাটির কম্পাঙ্ক 12 বা 12। বোঝা গেছে? 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন শেষ করবে সেই সংখ্যাটা হচ্ছে ওর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। নোট করো। একক সময়ে কোন কোণা যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাই কম্পাঙ্ক বলে। তাকে কম্পাঙ্ক বলে। বেটা এর একক কি হবে? এর একক বার করার আগে আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো ক্যালকুলেশনটা, সূত্রটা, কম্পাঙ্কের সূত্রটা কেমন দেখতে লাগবে। তোমাকে আমি টি সেকেন্ড সময় দিলাম। টি সেকেন্ড সময়ে পূর্ণ দোলন সংখ্যা সমান 1। টি সেকেন্ড মানে কি? পর্যায়কাল। তো পর্যায়কাল মানে কটা পূর্ণ দোলন? একটি। যেহেতু ক্যাপিটাল টি লেখা হয়েছে, টি সেকেন্ড সময়ে পূর্ণ দোলন সংখ্যা হবে একটি, কারণ পর্যায়কাল মানেই হচ্ছে একটি পূর্ণ দোলনের সময়। তাহলে বেটা 1 সেকেন্ড সময়ে পূর্ণ দোলন সংখ্যা 1/t। এটাকে বলা হচ্ছে n, এটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। অতএব n সমান কি পেলে? 1/t। n সমান হয়ে গেল 1/t। তাহলে বেটা ইউনিট কি হবে? 1/t। 1/t এর ইউনিট কি? 1 সেকেন্ড। তার মানে সেকেন্ড ইনভার্স, বা এটাকে আমরা বলতে পারি হার্জ। সেকেন্ড ইনভার্স বা বলতে পারি হার্জ। চলো লিখে নাও। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, যেটা সূত্র হচ্ছে কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। 1/পর্যায়কাল একক হচ্ছে সেকেন্ড, তাহলে 1/সেকেন্ড, সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্সকে আমরা বলতে পারি হার্জ। বেশ, নোট করে নাও। নেক্সট হেডিং করবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। দেখো, থার্ড হেডিং করো কৌণিক কম্পাঙ্ক। এটাকে আমরা প্রকাশ করব ওমেগা চিহ্নের সাহায্যে। ওমেগা, এই কৌণিক বেগ ওমেগা ছিল না, সেই ওমেগা দিয়ে। কিছুই না, কম্পাঙ্কের 2π গুণ, কম্পাঙ্কের
কম্পাঙ্কের 2 পাই গুণকে কৌণিক কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের 2 পাই গুণকে কৌণিক কম্পাঙ্ক বলে। অতএব ওমেগা সমান 2 পাই n। ওমেগা সমান 2 পাই n। কি করে হলো মনে আছে? কৌণিক বেগ সমান কি ছিল? কৌণিক বেগ ওমেগা সমান কি ছিল? থিটা বাই টি। যখন একটা পূর্ণ পাক মানে 2 পাই, যখন একটা পূর্ণ পাক তখন হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা কত হয়? 2 পাই 360 ডিগ্রি। ঘড়ির কাঁটাটা যে কোনো জায়গা থেকে ঘুরে আবার সেখানে এলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো মাঝে? 360 ডিগ্রি, মানে কত? 2 পাই। আর একটা পূর্ণ দোলনের টাইমকে কি বলা হয়? ক্যাপিটাল টি। একটা পূর্ণ দোলনের টাইমকে বলা হয় ক্যাপিটাল টি। আবার আমরা এখানে পেয়ে গেছি 2 পাই ইনটু 1 বাই টি। 1 বাই টি মানে তো n, n ইকুয়ালস টু 1 বাই টি। তাহলে 1 বাই টি এর জায়গায় n বসালে কত হয়? 2 পাই n। তাই আমরা লিখতে পারি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই n। একে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। নোট করে নাও। আচ্ছা, এটার ইউনিট পড়ে নেবো আমরা। ইউনিট দেখতেই পাচ্ছি উপরে আছে কৌণিক সরণ। কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। আর নিচে আছে সময়, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড, এটা বলা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, বা আমরা এইভাবে লিখতে রেডিয়ান সেকেন্ড ইনভার্স। রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট। নেক্সট পড়বো আমরা অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড, বিস্তার। অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড হচ্ছে বিস্তার, মানে একটা সরল বা একটা দোলন গতিসম্পন্ন কোন কণার সর্বাধিক সরণকে বলা হচ্ছে ওর বিস্তার। সর্বোচ্চ সরণকে বলা হচ্ছে ওর বিস্তার, সর্বোচ্চ সরণ। যেমন ধরো এই যে এইটা নিয়েছিলাম, এই কণাটা, এই তারটাকে আমি টেনে ছেড়ে দিলাম, এটা ম্যাক্সিমাম এতটা উঠতে পারলো বা নিচের দিকে এতটা নামতে পারলো। ওকে, তো এইটা হচ্ছে ওর বিস্তার। এই অংশটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে বলা হচ্ছে বিস্তার, সর্বাধিক সরণকে বলা হচ্ছে বিস্তার। এটা আমরা অ্যামপ্লিটিউডের জন্য এ চিহ্ন দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ক্যাপিটাল এ। তো এটাকে বলবো আমরা প্লাস এ, আর নিচের দিকে এটাকে বলবো আমরা মাইনাস এ। এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার, অর্থাৎ দোলন গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ যে সরণ ঘটে, সর্বোচ্চ যে কোনো দিকে সর্বোচ্চ যে সরণ ঘটে সেটা হচ্ছে ওর বিস্তার বা অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড। চলো নোট করো। কোন কম্পনশীল কণার, কোন কম্পনশীল কণার সাম্যাবস্থা থেকে সর্বাধিক সরণের মানকে বিস্তার বলে। মানে বিস্তারটা এক প্রকার সরণ কোনটা, কিন্তু এখানে সর্বাধিক সরণ। তাই আমরা এর ইউনিট কি লিখব? সরণের ইউনিট কি? এসআই পদ্ধতিতে মিটার, আর বেটা সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। ইউনিট অফ অ্যামপ্লিটিউড নোট করো। নেক্সট ফিফথ হেডিং করবে ইপক বা ফেজ বা প্রারম্ভিক দশা। কোন একটা
দোলন গতিসম্পন্ন কোন কণার ইপক বলতে কি বুঝি বা প্রারম্ভিক দশা কি? না, দশা হচ্ছে ফেজ। গতির কোন একটা অবস্থানে কণাটার গতীয় অবস্থা যদি আমরা নির্ণয় করি তখন তাকে বলা হচ্ছে ফেজ। অর্থাৎ ফেজ বা দশা থেকে আমরা সেই মুহূর্তের তার গতীয় অবস্থা সম্পর্কে জানতে পারবো। গতীয় অবস্থা বলতে না, দোলন গতিসম্পন্ন কোন কণার গতীয় অবস্থা হলো কণার সরণ, কণার বেগ, কণার ত্বরণ, এইসব রাশিগুলো বলা হচ্ছে গতীয় অবস্থা। এখন ইনস্ট্যান্ট কোন একটা টাইমে যদি আমরা কোন দোলন গতিসম্পন্ন কণার এই সরণ, বেগ, ত্বরণ এগুলোকে দেখতে চাই যে কত করে রয়েছে মানগুলো, তো সেটা কে বলা হচ্ছে ফেজ। কি বলা হচ্ছে? ফেজ বা দশা। তাহলে আগে আমরা ফেজ পড়ে নেবো, দশা পড়ে নেবো, দেন পড়বো ইপক অর্থাৎ প্রারম্ভিক দশা বা ইনিশিয়াল ফেজ। চলো আগে ফিফথ হেডিং করো ফেজ। ফেজ হচ্ছে দশা, আর ফেজ ডিফারেন্স হচ্ছে দশা পার্থক্য। অর্থাৎ ধরো দুটো পার্টিকেল বা দুটো কণা দোলন গতি সম্পন্ন, তো কোন একটা নির্দিষ্ট টাইমে, ইনস্ট্যান্টেনিয়াস টাইমে, তাৎক্ষণিক সময়ে যদি ওদের দুজনের গতি অবস্থার আমরা তুলনা করি তখন সেটা হবে ওদের ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। এর সরণ কত, ওর সরণ কত, এর ত্বরণ কত, ওর ত্বরণ কত, এর বেগ কত, ওর বেগ কত, এটা বলা হচ্ছে দশা পার্থক্য। আর কোন একটা অবস্থানে ওর সরণ, বেগ, ত্বরণ এগুলো নির্ণয় করা বলা হচ্ছে ওর দশা নির্ণয় করা। তো আমরা ফেজ সম্বন্ধে জেনে নেব। দেখো, দোলন গতি সম্পন্ন বা দোলন গতি বিশিষ্ট কণার যে কোনো মুহূর্তে গতির অবস্থাকে, যে কোনো মুহূর্তের গতির অবস্থাকে দশা বলা হয়। গতির অবস্থাকে দশা বলা হয়। পূর্ণচ্ছেদ। গতির অবস্থা বলতে আমরা কি বুঝি? লেখো, গতির অবস্থা বলতে ওই মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝায়। বোঝা গেল? অর্থাৎ দোলন গতিসম্পন্ন কোন একটা কণা গতিশীল, কোন একটা ইনস্ট্যান্ট টাইমে, তাৎক্ষণিক সময়ে আমরা জিজ্ঞাসা করলাম যে ওর বেগ কত। কি করে জানতে পারবো? যেটাতে জানতে পারবো সেটা হচ্ছে ফেজ। ফেজ এমন একটা সিস্টেম যেটা আমাদেরকে জানাবে দোলন গতিসম্পন্ন কোন কণার কোন একটা নির্দিষ্ট সময়ে তার বেগের মান, তার সরণের মান এবং তার ত্বরণের মান এবং বা অভিমুখ, এগুলো জানাবে যে আমাদেরকে সে হচ্ছে ফেজ। সিক্সথ হেডিং করো, নেক্সট হেডিং করো প্রারম্ভিক দশা বা ইপক। প্রারম্ভিক দশা বলা হচ্ছে ইপক। হোয়াট ইজ ইপক? না, কোন একটা দোলন গতি সম্পন্ন কণার গতির শুরুতে, অর্থাৎ যখন t = 0 সেই মুহূর্তে যে ওর দশাটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক দশা। অর্থাৎ দশার ইকুয়েশনে যদি t এর মানটা 0 বসানো হয় তার ফলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রারম্ভিক দশা বা ইপক। অর্থাৎ প্রারম্ভিক দশা হচ্ছে t = 0, সময়টা 0, অর্থাৎ তখনও দোলন গতি শুরু হয়নি। অর্থাৎ দোলন গতি শুরু হওয়ার পূর্বে কোনটার যে ফেজ ছিল, যে দশা ছিল তাকে বলা হচ্ছে ইপক। আর শুরুর পরে কোন একটা নির্দিষ্ট সময়ে ওর যে দশা
সেটা হচ্ছে ওর ফেজ বা দশা, গতি অবস্থা, সরণ বেগ ত্বরণ দ্রুতি। কিন্তু শুরুর আগে যখন আমরা টাইম ক্যালকুলেশন করতে শুরু করিনি, দোলন গতিসম্পন্ন কণা দোলন গতি শুরু করেনি, অর্থাৎ t ইকুয়ালস টু 0, তখন যে অবস্থাটা রয়েছে, যে দশাটা রয়েছে, তাকে বলা হচ্ছে প্রারম্ভিক দশা বা ইপক। লেখো, দোলন গতিসম্পন্ন কণার দোলন গতিসম্পন্ন কণার যাত্রার শুরুতে যখন জাস্ট শুরু করছে গতি হতে, যাত্রার শুরুতে ব্র্যাকেটে লিখে নেব t ইকুয়ালস টু 0। এটি মনে রাখতে হবে, t ইকুয়ালস টু 0। যে দশা থাকে তাকে দশা কোণ বা দশা ধ্রুবক বা প্রারম্ভিক দশা বলে। তাকে দশা কোণ বা দশা ধ্রুবক বা প্রারম্ভিক দশা বা ইপক বলে। এন্ড লাস্ট এন্ড নেক্সট রাশি, সেটা হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কিছু না, দুটো কণা গতিশীল। এই দেখ, ধর এটা একটা কণার গ্রাফ, সরল বা দোলন গতিসম্পন্ন কোন কণার লেখচিত্র। ঠিক এখান থেকে আরেকটা কণা গতিশীল হয়েছে। তো এটা হচ্ছে একটা কণার বিস্তার বা সরণ সর্বাধিক, আর এটা হচ্ছে আরেকটা কণার সরণ। বোঝা যাচ্ছে? তো এই দুটো কণার ডিসপ্লেসমেন্টের মধ্যে যে পার্থক্য, সেটা তো দশা পার্থক্য। এই পয়েন্টে ওর ভেলোসিটি আর ঠিক এই পয়েন্টে ওর ভেলোসিটি, এই দুটো ভেলোসিটির মধ্যে যে ডিফারেন্স, সেটা তো দশা পার্থক্য। এই পয়েন্টে ওর এক্সেলারেশন, এই পয়েন্টে ওর এক্সেলারেশনের যে ডিফারেন্স, সেটাই কি ওর ত্বরণের পার্থক্য। সরণ, ত্বরণ, বেগ এগুলোর পার্থক্য মানেই তো দশা পার্থক্য, কারণ ওইগুলোই তো দশা। চলো তো আমরা লিখে নেব, দোলন গতিসম্পন্ন দুটি কণার ক্ষেত্রে দোলন গতিসম্পন্ন দুটি কণার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট সময়ে ওই কণা দুটির মধ্যে দশার যে পার্থক্য হয় তাকে দশা পার্থক্য বলে। দশার যে পার্থক্য হয় তাকেই দশা পার্থক্য বলে। ওকে, তো সরল দোলগতি জানার জন্য, বোঝার জন্য আমাদের এই 6টি বা 7টি রাশিকে ভালোভাবে মনে রাখতে হবে। চলো তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এরপর আমরা শুরু করব সরল দোলগতি। নেক্সট হেডিং হবে আমাদের সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন, SHM।
ওকে, লেখো সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম। এসএইচএম নেক্সট রিডিং করো। এবার আমরা সিম্পল হারমোনিক মোশন পড়ব। ফার্স্ট পড়ব আমরা সরল দোলগতির সমীকরণ। তো আমরা প্রথম হেডিং করব সরল দোলগতির সমীকরণ, ইকুয়েশন অফ এসএইচএম। ইকুয়েশন অফ এসএইচএম, সরল দোলগতির সমীকরণ। ক্লিয়ার? দেখ, ধরো এখানে একটা স্প্রিং লাগানো আছে। ওকে, বডি আছে, স্প্রিং আছে। আমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইড ফোর্স, এফ অফ এপি। এফ অফ এপি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যার ফলে এই বস্তুটা সরে এখানে আসতে বাধ্য হলো। ওকে, এবারে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে বস্তুর এই পয়েন্টে অবস্থান হয়েছে, অর্থাৎ এটা একটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে। কি ঘটেছে? ডিসপ্লেসমেন্ট, এক্স ভেক্টর, দিস ডাইরেকশন। কিন্তু আমি যদি এখানে যখন আমি বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছিলাম, এই স্প্রিং এর স্থিতিস্থাপকতা বস্তুর উপর একটা বাধা বল প্রয়োগ করছিল, একটা বাধা বল প্রয়োগ করছিল। বাধা বলটা কোন দিকে প্রয়োগ করা হয়? প্রযুক্ত বলের বিপরীতে। বাধা বল কাজ করে প্রযুক্ত বলের বিপরীতে। এবং আমি এই বিন্দুতে অর্থাৎ পি থেকে কিউ বিন্দুতে নিয়ে এসে যদি প্রযুক্ত বলকে সরিয়ে নিই, তো বস্তুটি পুনরায় আবার পি বিন্দুতে চলে যাবে। তো কিউ বিন্দুতে আসার জন্য এফ অফ এপি প্রযুক্ত বল আমরা প্রয়োগ করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু কিউ বিন্দুতে ছেড়ে দেওয়ার পর তাকে পি তে আনার জন্য এক্সট্রা কোনো বল আমরা প্রয়োগ করিনি। তা সত্ত্বেও বস্তুটা কিভাবে কিউ থেকে পি তে আসছে? নিশ্চয়ই প্রযুক্ত বলের অ্যাপ্লাইড ফোর্সের বিপরীতে বস্তুর পূর্বের অবস্থা ফিরে পাওয়ার জন্য বস্তুর উপর একটা বল কাজ করেছে, যাকে বলছি আমরা রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। এফ অফ রিস্টোরিং ফোর্স, এফ অফ আর, এফ অফ আর। এই এফ অফ আর হচ্ছে প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স, আর এফ অফ এপি হচ্ছে প্রযুক্ত বল। এই ভালো করে লক্ষ্য করো, এই প্রত্যানয়ক বলের সাথে সরণের সম্পর্কটা সমানুপাতিক। প্রত্যানয়ক আলটিমেট প্রযুক্ত বল যত বেশি হবে, প্রত্যানয়ক বল তত বেশি হবে, মানে রিস্টোরিং ফোর্স তত বেশি হবে। অ্যাপ্লাইড ফোর্স যত বেশি, রিস্টোরিং ফোর্স তত বেশি, কারণ দুটোর মান সমান এবং বিপরীতমুখী। এখন যত বেশি অ্যাপ্লাইড ফোর্স তত বেশি সরণ, তার মানে যত বেশি রিস্টোরিং ফোর্স তত বেশি সরণ। অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ পরস্পর সমানুপাতিক এবং একই অভিমুখী। কিন্তু রিস্টোরিং ফোর্স এবং সরণ সমানুপাতিক বাট ডিফারেন্ট ডাইরেকশন, বিপরীত অভিমুখী। তাহলে ধরা যাক, ছবিটা এঁকে নেবে সবাই, সাইডে ছোট্ট জায়গাতে ছবিটা ড্র করে নেবে, তারপর লিখবে ধরা যাক একটি কোণার উপর, ধরা যাক একটি কোণার উপর এফ অফ এপি বল প্রয়োগ করায়, বল প্রয়োগ করায় কোণাটির মূল বিন্দু থেকে সরণ, এটা মূল বিন্দু, হ্যাঁ এটা হচ্ছে ওর মূল বিন্দু। কোণাটির মূল বিন্দু থেকে
সরণ x হলে মূল বিন্দু সরণ x হলে f of AP varicious x f of AP varicious x আবার প্রত্যানয়ক বল f of r হলে বা রিস্টোরিং ফোর্স f of r হলে f of r varicious মাইনাস x। আশা করি বুঝে গেছিস কেন মাইনাস হয়েছে, কারণ বিপরীতমুখী। অর আমরা কি লিখতে পারি এখান থেকে f of r equals to minus kx। বেটা k হলো k is a constant, k হলো একটা ধ্রুবক, একে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক। একে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। ওকে, এবারে ধর এটার ভর যদি m হয় আর এর ত্বরণ যদি a হয়, ভর যদি m হয় আর ত্বরণ যদি a হয়, তাহলে f of r সমান কি পাবো, ma। কি পাবো, ma। দেখো বস্তু কণার ভর m ও ত্বরণ a হলে f সমান ma। সেটা যে কোনো f এর ক্ষেত্রে বসাতে পারি, f of r, f of ab। অতএব এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দেব। অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি বলো বেটা, f of r এর জায়গায় বসাবো ma, f of r এর জায়গায় বসাবো ma আর মাইনাস kx কে মাইনাস kx রেখে দেবো। और a সমান কি পাবে, মাইনাস k বাই n ইনটু x। দেখো k বাই m একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, m বস্তুর ভর ধ্রুবক, k তো কনস্ট্যান্ট ধ্রুবক, k m কে যদি সরিয়ে দিই তাহলে কি পাবো, a ভ্যারিসিয়াস মাইনাস x। k m কে সরিয়ে দিলে পাওয়া যাচ্ছে a ডাইরেক্টলি প্রপোর্শনাল মাইনাস x। অর্থাৎ সরল দোলগতির সমীকরণ আমাদেরকে বলছে যে কণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, কণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তাই বলছি a ডাইরেক্টলি প্রপোর্শনাল মাইনাস x। ওকে, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এটা একটা সরল দোলগতির সমীকরণ। এই সমীকরণটাকে আরেকটু আমরা মডিফাই করে লিখতে পারি, একটু নতুন রকম ভাবে। চলো এটা আগে নোট করো, তারপর আমি আবার বাকিটা বলছি। দেখো ওটা কিভাবে চেঞ্জ করে দেবো আমরা। দেখ और a ইকুয়ালস টু, এখানে মনে রাখবে একটা জিনিস আমি বলে রাখছি, ওমেগা ইকুয়ালস টু এর পরে প্রুফ করে নেব আমরা, এখন জেনে রাখি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ k বাই m। ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ k বাই m, তাহলে বেটা ওমেগা স্কয়ার সমান কি হবে, k বাই m। k বাই m এর জায়গায় বসে যাবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইনটু x। এটাও সরল দোলগতিরই সমীকরণ, এটাকে আমরা বলবো থার্ড ইকুয়েশন। অত নিচে লিখে নেব যে 2 এবং 3 নম্বর সমীকরণ দুটির যে কোনো একটি হলো, দুটোই, হ্যাঁ সমীকরণ দুটির যে কোনো একটি
যে কোনো একটি হলো সরল সরল দোলগতির সরল দোলগতির সমীকরণ। বোঝা গেছে? দুটো ইকুয়েশনই দেখো, এখানে ওমেগাটা কনস্ট্যান্ট, তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারছি, a ভ্যারিসিয়াস মাইনাস x। তার মানে গতিশীল কোন কণার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হলে সেই কণার গতিকে বলা হবে সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। আবার বলছি, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোন কণার বা দোলন গতিসম্পন্ন কোন কণার বা গতিশীল কোন কণার সরণ এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী হলে কণার সেই গতিকে বলা হয় সরল দোলগতি। এটাই সরল দোলগতির সংজ্ঞা। সরল দোলগতির সংজ্ঞা দুটো কথা বলতে হবে, যে ত্বরণ একবার সরণের সমানুপাতিক এবং ত্বরণ সরণের বিপরীতমুখী। এই দুটো কন্ডিশন যদি কোনো কণা মেনে চলে গতিশীল অবস্থায়, তখন তার গতিকে বলবো আমরা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার? নোট করে নাও, তবে আমরা সরল দোলগতির সংজ্ঞা লিখব। ডেফিনেশন, চলো দেখো সংজ্ঞা। দেখ, সংজ্ঞাটা লেখার আগে আমি একটা ছবি তোকে দেখাচ্ছি। এটা ওর মূল বিন্দু, হ্যাঁ, এখান থেকেও এখানে গেছে, ভালো করে বুঝ। তো এই দিকে ওর সরণ ঘটছে, এটা সরণের অভিমুখ, ওকে। কিন্তু এই পয়েন্টে আসার পরে ওর বেগটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এইদিকে ত্বরণ ঘটেনি, এদিকে মন্দন ঘটেছে। তাহলে ত্বরণ কোন দিকে ঘটেছে? ত্বরণ ঘটেছে এই দিকে, এটা ত্বরণের অভিমুখ। এবং ত্বরণ ঘটেছে কোন দিকে? এটা হচ্ছে সাম্যাবস্থা, বা বলতে পারি মূল বিন্দু। এটা বলতে পারি সাম্যাবস্থা বা মূল বিন্দু। তো ত্বরণ সর্বদা কোন দিকে? সাম্যাবস্থার দিকে, আর সরণ তার বিপরীতে। তাই ক্ষেত্রে সরণ এবং ত্বরণ পরস্পর বিপরীতমুখী। এখানেও তাই ঘটবে, এইদিকে ঘটছে সরণ আর এইদিকে ঘটছে ত্বরণ। তাই সরণ ত্বরণ পরস্পর সমানুপাতিক হলেও এরা বিপরীতমুখী। সরণ ঘটছে এই বরাবর আর ত্বরণ ঘটছে সাম্যাবস্থার দিকে। দুটো বিপরীতমুখী কিন্তু দুজন সমানুপাতিক। কারণ যত বেশি ত্বরণ ঘটবে তত বেশি সরণ ঘটবে, বা যত বেশি সরণ ঘটবে তত বেশি ত্বরণ ঘটবে। কারণ এখানে আসার পরে কোণার বেগটা 0 হয়ে যায়, কারণ কোণা আর উপর দিকে উঠে না। আর এই পয়েন্টে বা সাম্যাবস্থাতে ওর ভি হচ্ছে ম্যাক্সিমাম, এই পয়েন্টে বেগটা সর্বোচ্চ থাকে। এরূপ গতিকে বলা হচ্ছে সরল দোলগতি। চলো সংজ্ঞা লেখ। চলো, কম্পনশীল কোন বস্তু কণার ত্বরণ, কম্পনশীল কোন বস্তু কণার ত্বরণ হাইফেন দিবে সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক, এবং কণাটির সরণের সমানুপাতিক এবং
এবং সর্বদাই সাম্যাবস্থান বা মূলবিন্দু অভিমুখী। সর্বদাই সাম্যাবস্থান ব্র্যাকেটে লিখে রাখবি মূলবিন্দু অভিমুখী হলে ওই কণার গতিকে সরল দোলগতি বলা হয়। সরল দোলগতি বলা হয়। ওকে, পারলে এইটা ড্র করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার ভাষা ভুলে গেল, এটা থেকে তুমি এটা লিখতে পারবে নিজে। বেশ, এরপর আমরা নেক্সট হেডিং করব। নেক্সট হেডিংটা হবে আমাদের সরল দোলগতির অবকল সমীকরণ। এখান থেকেও তাই একই প্রমাণ হবে যেটা প্রমাণ করলাম। সরল দোলগতির অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এসএইচএল। দেখো, কিছুই না, আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে ছিল a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। বেটা এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো, অবকলন করব, অবকলন করে এর মান বার করব। সরণের সময়ের সাপেক্ষে অবকলন করলে বেগ পাওয়া যায়, বেগের সময়ের সাপেক্ষে অবকলন করলে ত্বরণ পাওয়া যায়। সেই মানটা বের করে ওখানে পুট করে দেবো আমরা। চলো দেখো, সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। সেটা আমরা আগে থেকে জানি, নতুন কথা কিছু নয়। সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে, অর্থাৎ টি সময়ে কোন কণার টি সময়ে কোন কণার সরণ x হলে বেগ v ইকুয়ালস টু dx বাই dt। এটা আমরা যুগ যুগ ধরে করে আসছি। আবার উল্টোটা, বেগের হারকে ত্বরণ বলে, লেখো। আবার সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অতএব ত্বরণ a ইকুয়ালস টু dv বাই dt। বেটা dv বাই dt means dt of dx by dt, dt of v এর ভ্যালুটা কত? dx by dt, অর্থাৎ d2x by dt2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2x by dt2। তাহলে a সমান কি বের হলো? d2x by dt2। সুতরাং
সরল দূরবর্তী সমীকরণটি হবে সরল দূরবর্তীর সমীকরণটি হবে বেটা এটা a এর মান সমীকরণটা কি আছে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x এই জায়গায় মানটা পুট করে দাও সমীকরণটি হবে d2x বাই dt2 সমান মাইনাস ওমেগা স্কয়ার x মাইনাস ওমেগা স্কয়ার x টাকে ওই পার থেকে এই পারে নিয়ে চলে এসো তো প্লাস হয়ে যাবে আর ডান দিকটা 0 হয়ে যাবে d2x বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0 এটা হচ্ছে সরল দূরবর্তীর অবকল সমীকরণ নিচে লিখে নেবে এই সমীকরণটি হলো সরল দূরবর্তীর অবকল সমীকরণ এই সমীকরণটি হলো সরল দূরবর্তীর অবকল সমীকরণ d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0 কি করলাম আমরা না অবকলন করে সমীকরণটাকে বের করলাম ওকে নিচে লিখে নেবে এই সমীকরণটি হলো সরল দোলগতির অবকল সমীকরণ বেশ ফার্স্ট ক্লাসটা এতটাই হ্যাঁ নেক্সট ডে আমরা সেকেন্ড ক্লাস করব পরের দিন আমরা সেকেন্ড ক্লাসটা করব বেশ ঠিক আছে ওকে এতটাই রইল বাই